টানা ৩ দিনের পণ্য ও গণপরিবহন ধর্মঘটে জিম্মি সাধারণ মানুষ। সাপ্তাহিক ছুটির পর প্রথম কর্মদিবসে পথে পথে চরম দুর্ভোগে পড়েন অফিসগামীরা। গণপরিবহন না থাকায় হালকা যানবাহনে গন্তব্যে যেতে ভাড়া গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি। নিরুপায় হয়ে অনেকে চলেছেন পায়ে হেঁটে। পণ্য পরিবহনের বাহনে ঠাঁই নিয়েছেন স্বল্প আয়ের মানুষ। নানান প্রয়োজনে গন্তব্যে পৌঁছাতে এখানেও হুড়োহুড়ি। 40 টাকা ভাড়া পিকআপের টাকাও যারা কুলিয়ে উঠতে পারছেন না, তারা রওনা হয়েছেন হেঁটে। আছেন শিক্ষার্থী, চাকুরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী, এমনকি অসুস্থ রোগীও। হসপিটালে যাবো, একটা ইনজেকশন দিতে হবে, টিকা দিতে হবে। চেঞ্জও যে ভাড়া বলতেছে, এখন রিক্সা দিয়ে ওই পার থেকে আমরা যাবো। যানবাহন নাই, এখন কি করবো? আসতে হবে, একে ডাক্তার দেখাইতে হবে। খুব কষ্ট করে আসছি। সরকার তো এটা কোনো সিদ্ধান্ত নিতে আসে না, এইভাবে মানুষকে হয়রানি করে না। 100 টাকার ভাড়া আজকে 1000 টাকা খরচ গেছে। সিএনজি চালিত অটোরিকশা, রিকশার ভাড়া হয়েছে দ্বিগুণ। ব্যক্তিগত গাড়ি বা মোটর সাইকেলের চালকরা সুযোগ বুঝে সাধারণের কাছ থেকে বাগিয়ে নিচ্ছেন কয়েক গুণ বেশি পয়সা। জীবন জীবিকার প্রয়োজনে নিরুপায় সাধারণের কণ্ঠে ঝরছে ক্ষোভ। যেখানে 50-60 টাকা বাস ভাড়া লাগে, সেখানে এই পাঠা উবারে করে আমার 300-400 তারও বেশি টাকা আমাদেরকে দিয়ে যাওয়া লাগতেছে। যেতে ভোগান্তি, আসতেও ভোগান্তি। ভাড়া অনেক বেশি যাচ্ছে, এরপরে আপনার ওই পরিমাণ টাকা পয়সা আমার কাছে নাই, কি করব? গণপরিবহন বলতে একমাত্র সরকারি মালিকানাধীন বিআরটিসি। খুব কম মানুষই স্থান পাচ্ছেন সেখানে। কোনো যানবাহন পাওয়া যাচ্ছে না, বাস উঠাচ্ছে না, দ্বিগুণ দামে ভাড়া চাচ্ছে। একমাত্র ভরসা বিআরটিসি যে বাসগুলো, সেখানে কিন্তু সবাই প্রতিযোগিতায় পেরে উঠছেন না। আর যারা আছেন, যাদের সামর্থ্য আছে, তারা হয়তো সিএনজি চালিত অটোরিকশা বা অন্যান্য যানবাহন করে দূর পাল্লায় ছুটছেন। কিন্তু যাদের সেই সামর্থ্য নেই, তারা কিন্তু পায়ে হেঁটে রওনা হচ্ছেন গন্তব্যে। সাধারণ এই সরকারি যে কর্মদিবস, সেই কর্মদিবসে মানুষের ভোগান্তি পৌঁছেছে চরমে। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে 3 দিন ধরে চলা পরিবহন ধর্মঘটের বিষয়ে কিছুই জানে না বাংলাদেশ সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান এমপি। দুপুরে ঝিনাইদহের শিল্পকলা একাডেমিতে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন। পরিবহন ধর্মঘট ডেকেছে কেউ আমার জানা নেই। এটা আসলে পরিবহন ধর্মঘট নয়। মালিকরা 23% তেলের দাম দিয়ে, নিজেদের পকেটের টাকা দিয়ে গাড়ি পরিচালনা করতে পারবে না বিধায় তারা গাড়িটাকে বন্ধ রেখেছে। সুতরাং এটাকে আমি ধর্মঘট বলতে চাই না। এদিকে জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় নয়, দ্বিগুণ ভাড়া বাড়ানোর দাবি করেছে লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থা। আর সেই ভাড়া বাড়ানোর দাবিতে বন্ধ রাখা হয়েছে লঞ্চ চলাচল। যাত্রীরা বলছেন, লঞ্চ মালিকদের এই দাবি অযৌক্তিক। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বিকেলে বৈঠক হওয়ার কথা রয়েছে। সাদাত রহমাতুল্লাহর রিপোর্ট। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে যখন পরিবহন ধর্মঘট চলছে, তখন তাদের সাথে নৌযান মালিকরাও ভাড়া বাড়ানোর দাবিতে অঘোষিত ধর্মঘটের ডাক দিয়েছেন। শনিবার বিকেলে হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয় রাজধানী সহ সারা দেশের নৌযান। তবে লঞ্চ মালিকরা ভাড়া সমন্বয় নয়, দ্বিগুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। এসব দাবি না মানা হলে ধর্মঘট চলবে বলে জানান মালিকরা। আর অন্যান্য জিনিসপত্রের দাম, বিশেষ করে স্টিলের দাম, এই গত 1 মাসের মধ্যে 100%-এর বেশি বেড়ে গেছে। ওই কারণে আমাদের মেনটেনেন্স কস্ট, স্পেয়ার পার্টসের কস্ট, রিপেয়ারের কস্ট, এগুলো বেড়ে গেছে। সব মিলিয়ে আমরা 100 আমাদের ভাড়া বৃদ্ধি করার জন্য কালকে প্রস্তাবনা দিয়েছি। জ্বালানি তেলের দাম লিটার প্রতি 15 টাকা বাড়ানো হয়েছে। আর বর্তমান লঞ্চ ভাড়া 100 কিলোমিটার পর্যন্ত 1 টাকা 70 পয়সার পরিবর্তে 3 টাকা 40 পয়সা এবং 100 কিলোমিটারের ঊর্ধ্বে 1 টাকা 40 পয়সা থেকে 2 টাকা 80 পয়সা বাড়ানোর দাবি মালিকদের। তবে যাত্রীরা বলছেন, জনগণকে জিম্মি করে ভাড়া বাড়ানোর এমন দাবি অযৌক্তিক। 100% বাড়াবে, এটা তো চরম একটা তাদের অযৌক্তিক দাবি। আমরা জিবিল কাজ করিয়ে খাই, এতে তো আমাকে এত ভাড়া দিয়ে যাওয়া সম্ভব হয় না। চলমান পরিস্থিতি নিরসনে সরকারকে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানান যাত্রীরা। যারা যাত্রী আছে তাদের ইয়েটা কি, তাদের আয়ের উপরে তো তাদের ব্যয়টা হবে। নিম্নবিত্ত মানুষ, তাদের উপরে এরকম মরার উপরে খারাপ। 150 টাকা ভাড়া যদি আপনি 300 টাকা নেন, তাহলে তার হয় না। লঞ্চ মালিকদের দাবি 2013 সালে শেষবারের মতো লঞ্চের ভাড়া বাড়িয়েছিল বিএডব্লিউটিএ। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে চলমান পরিবহন ধর্মঘটে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে ধস নেমেছে। শূন্যের কোটায় বন্দরের পণ্য ডেলিভারি, শঙ্কা দেখা দিয়েছে জাহাজ এবং কন্টেনার জটের।
এদিকে পণ্যবাহী গাড়ি বন্দরে ঢুকতে বা বের হতে না পারায় প্রতিদিন $150 কোটি ক্ষতির মুখে পড়ছে দেশের পোশাক খাত। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের আশেপাশে শত শত পণ্য বোঝাই ট্রাক, কাভার্ড ভ্যান এবং লরি লাইন ধরে রাস্তার উপর দাঁড়িয়ে আছে। পরিবহন ধর্মঘটের কারণে জাহাজে পণ্য তুলে দিতে বন্দরে ঢুকতে পারছে না, আবার বিদেশ থেকে আনা কাঁচামালও কারখানায় পৌঁছে দিতে পারছে না এসব যানবাহন। গড়ে বন্দর থেকে 3,500-এর বেশি কন্টেনার ডেলিভারি হলো, গত 3 দিন ধরে ডেলিভারি একেবারেই বন্ধ। 3,500-4,000 করে কন্টেনার ডেলিভারি যেত, সেটা একদিক দিয়ে যাচ্ছে না, অন্য দিক দিয়ে জাহাজে শিপমেন্ট হচ্ছে না। সব মিলিয়ে ইয়ার্ডে এবং জাহাজে দুদিকে একটা স্থবিরতা বিরাজ করছে। টোটাল আমদানি রপ্তানির উপরের একটা বিরূপ প্রভাব পড়ছে এবং জাহাজের ওয়েটিং টাইম বেড়ে যাবে। সর্বোপরি চট্টগ্রাম বন্দরের উপরে একটা বিরূপ প্রভাব পড়বে। পরিবহন অচল অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে তৈরি পোশাক খাত। বিজিএমইএ কর্মকর্তারা জানান, এই বন্দর দিয়ে প্রতিদিন করে 1200 ট্রাক, লরি এবং কাভার্ড ভ্যানের মাধ্যমে 1,500 টিউএস কন্টেনার পণ্য ডেলিভারি হয়। পাশাপাশি আরও 1,500-এর বেশি এ ধরনের যানবাহনের মাধ্যমে 2,000 টিউএস রপ্তানি পণ্য বিভিন্ন ডিপো থেকে বন্দরে পাঠানো হয়। এতে প্রতিদিন $150 মিলিয়ন ক্ষতির মুখে পড়ছে দেশ। কোনো কারণে যদি এটা আরও 2-3 দিন দেরি হয়, তাহলে নির্ঘাত আমাদের আরএমজি সেক্টর একটা ক্ষতির সম্মুখীন হবে। আমাদেরকে ইয়ার শিপমেন্ট কাউন্ট করতে হবে অথবা ডিসকাউন্টে চলে যেতে হবে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্য সচল রাখতে ধর্মঘটের পরিবর্তে বিকল্প কিছু সন্ধানের আহ্বান ব্যবসায়ী নেতাদের। যত তাড়াতাড়ি এটা সিদ্ধান্ত হয় ততই ভালো, কারণ আলটিমেটলি অর্থনীতির একটা ঝুঁকিতে পড়বে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 92% সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। বর্তমানে বন্দরে 37,000-এর বেশি কন্টেনার রয়েছে। শুধুমাত্র দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে কঠোর লকডাউনের মাঝেও 1 মিনিটের জন্য বন্ধ ছিল না এই বন্দরের কার্যক্রম। করোনা স্থবিরতা কাটিয়ে সবকিছু যখন স্বাভাবিক হয়ে আসছে, তখন 1 মাসের ব্যবধানে দুবার পরিবহন ধর্মঘটের কবলে পড়ল এই বন্দর। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। বিদ্রোহের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই, পরিবারের সঙ্গে ছিলেন বাড়িতে, তবুও 1977 সালে বিদ্রোহ দমনের নামে ফাঁসি দেয়া হয়েছে বহু সেনা ও বিমান সদস্যকে। এমন অভিযোগ সামরিক আদালতে বিচার হওয়া সেনা সদস্যদের পরিবারের। দীর্ঘ 45 বছর পর সে সময় ক্ষমতায় থাকা জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেছেন তারা। সকালে শহীদ মিনারে 7 নভেম্বর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই দাবি জানান তারা। 1977 সালে অক্টোবরে সামরিক আদালতে বিচারের নামে ফাঁসি হওয়া স্বজনদের ছবি বুকে নিয়ে জড়ো হন শহীদ মিনারে। সামরিক আদালতে বিচার হওয়া কেউ ছিলেন বিমান সেনা, কেউ সেনা সদস্য। পরিবারের সদস্যদের দাবি, একদিনের সামরিক আদালতে বিচারে ফাঁসি হওয়া 193 জনের পরিচয় পাওয়া গিয়েছিল, তবে এই সংখ্যা 1143 জন। অনুষ্ঠানে যোগ দিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। বলেন, ক্ষমতার লোভেই জিয়াউর রহমান বিনা বিচারে সেনা সদস্যদের হত্যা করেছিল। বিমান বাহিনীর দপ্তর থেকে একটা চিঠি গেল, সাথে কিছু টাকা এবং আব্বার কাপড় চোপড়। এগুলো দেখার পরে আমার দাদা আর দাদু তখন বিশ্বাসই করতে চায় না যে এটা কি করে হয়, আমার ছেলে তো ফাঁসি হতে পারে না। আমার বাবাকে বিনা অপরাধে ফাঁসি দিয়েছিল। আমার বাবা ছিল ছুটিতে, আমার বাবার কোনো অপরাধ ছিল না, নির্দোষ ছিল, নির্দোষ। তাদের অভিযোগ, তড়িঘড়ি করে ফাঁসি দেওয়ার আগে আত্মপক্ষ সমর্থন কিংবা আইনজীবী নিয়োগের কোনো সুযোগ দেওয়া হয়নি। একজনের বুকে এত কষ্ট থাকতে পারে, এত যন্ত্রণা থাকতে পারে, এত ক্ষোভ থাকতে পারে, নিজের চোখে না দেখলে আমি বিশ্বাস করতাম না। প্রকৃত সত্য উদ্ঘাটন করতে হবে এবং তারপরেও আরেকটা যেটা রয়ে যায় সেটা হলো, যারা জানা গেছে তাদের বাইরে আরো অনেক লোককে হত্যা করা হয়েছে। নিশ্চিত মৃত্যুর কারণ আমরা জানতে চাই। কমিশন গঠন করে এই ঘটনার জন্য জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেন সবাই। জিয়াউর রহমান আমার নিয়ে নকশা করে এই এয়ারফোর্সের প্রায় 1150 সৈনিক সহ হত্যা করলেন। আর এক রাতে 20 থেকে 25 জন, 30 জন জোড়া ফাঁসি একজন করে দিল, দেখে সময় হবে না, তারপর জোড়া ফাঁসি শুরু করলো। জিয়াউর রহমান চেয়েছিল ঘড়ির কাঁটা আবার উল্টিয়ে দিতে, অর্থাৎ বাংলাদেশকে আবার পাকিস্তানে পরিণত করতে। অনুষ্ঠান শেষে বিচারের দাবিতে ক্যান্টনমেন্ট অভিমুখে পদযাত্রা করেন সবাই। 1977 সালে 2 নভেম্বর ঢাকায় জাপানি বিমান ছিনতাইয়ের ঘটনায় সেই সময় ঘটা বিদ্রোহ দমনের নামে সামরিক বিচারে ফাঁসি দেওয়া হয়। তখন কারাদণ্ড ভোগ করেছিল সেনা ও বিমান বাহিনীর 2,500 সদস্য।
সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। জিয়াউর রহমান ৭ নভেম্বরের হত্যাযজ্ঞের উপর ভর করে নিজের ক্ষমতা পাকাপোক্ত করেন, এ কথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির কাছে দেশ নিরাপদ নয়, তাদের রাজনীতি দুর্নিয়ন্ত্রিত। রোববার সকালে তার সরকারি বাসভবন থেকে ভিডিও বার্তায় একথা বলেন ওবায়দুল কাদের। বিএনপি উন্নয়ন চায় না, তারা চায় দেশ স্থবির হয়ে থাকুক, তারা চায় সাম্প্রদায়িক বিষ বাষ্প দেশ জুড়ে ছড়িয়ে পড়ুক। জেনারেল জিয়াউর রহমান ৭ নভেম্বরের হত্যাযজ্ঞের উপর ভর করে নিজের ক্ষমতা পাকাপোক্ত করেন। সৈনিকদের ব্যবহার করে মুক্তিযোদ্ধা অফিসার ও তাদের পরিবারের সদস্যদের রক্তের উপর দিয়ে বাংলাদেশকে পাকিস্তানি ধারায় প্রত্যাবর্তনের ভিত্তি রচনা করেন তিনি। বিএনপি জামাত জোট নিয়মিত এই দিনটিকে উদযাপন করে আসছে, অথচ এটি বাঙালি জাতির ইতিহাসের একটি কলঙ্কময় দিন, শোকের দিন, কান্নার দিন। কুমিল্লায় পূজা মণ্ডপে হামলার ঘটনায় সিটি মেয়র মনিরুল হক সাক্কুর পিএস মঈনুদ্দিন আহমেদ বাবুকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার ২৫ দিন পর খাগড়াছড়ির সাজেক থেকে তাকে গ্রেফতার করল পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক ছিল সে। ১৩ অক্টোবর সকালে কুমিল্লার পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ পাওয়াকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে দিতে যারা উস্কানি দিয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিল সিটি মেয়র মনিরুল হক সাক্কুর ব্যক্তিগত সচিব মঈনুদ্দিন আহমেদ বাবু। শুরু থেকেই এমন দাবি ছিল পূজা উদযাপন কমিটির নেতাসহ প্রত্যক্ষদর্শীদের। ঘটনাস্থলের একটি ভিডিওতে তার প্রমাণও পাওয়া যায়। ঘটনার পর থেকেই বাবু পরিবার সহ পলাতক ছিল। শহরের মৌলভীপাড়ায় তার বাড়িতে গিয়ে দেখা যায় তালা ঝুলছে। ঘটনার ২৫ দিন পর পুলিশ তাকে খাগড়াছড়ির সাজেক থেকে শনিবার রাতে গ্রেফতার করে। ধর্মীয় অনুভূতিতে আঘাত ও পূজা মণ্ডপে ভাঙচুর ও সহিংসতার ২টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়াও গ্রেফতার করা হয়েছে যুবদল নেতা রোমান হাসান ও রবিউল ইসলাম নামে আরো ২ জনকে। সাজেক থেকে গ্রেফতার, ওকে আমরা কোর্টে পাঠিয়ে দেবো আজকে। অবশ্যই 4 দিনের রিমান্ড চাইবে। এর আগে এই ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছিল পুলিশ। ইকবাল সহ 4 আসামিকে 3 দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। প্রায় 1 মাস পর আজ হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেলের দিকে তার বাসভবন ফিরোজায় যাওয়ার কথা। এদিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম জিয়াকে মিথ্যে মামলায় অবরুদ্ধ করে রাখা হয়েছে। ৭ নভেম্বর উপলক্ষে চন্দ্রিমা উদ্যানে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আর্থ্রাইটিস, ডায়াবেটিস সহ দীর্ঘদিন নানা রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ১২ অক্টোবর হঠাৎ করে জ্বরে আক্রান্ত হন বেগম জিয়া। চিকিৎসকদের পরামর্শে ওই দিনই তাকে ভর্তি করা হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। ২৭ দিন হাসপাতালে মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে রাখা হয় বেগম খালেদা জিয়াকে। করা হয় বিভিন্ন শারীরিক পরীক্ষা নিরীক্ষা। রোববার চিকিৎসকরা পরিবারের সদস্যদের বেগম জিয়ার শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়ে তাকে বাসায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। চিকিৎসকরা জানান, গুলশানের বাসভবন ফিরোজাতেই চিকিৎসা নিতে পারবেন তিনি। এদিকে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আবারও অভিযোগ করে বলেন, সরকার মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রেখেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘকাল 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন এবং এখনও এই ফ্যাসিস্ট সরকারের মিথ্যা বেআইনি মামলার মধ্য দিয়ে তাকে আটক করে রাখা হয়েছে। মানুষকে ঐক্যবদ্ধ করে এই ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব। সব রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সরকার বিরোধী আন্দোলনের হুঁশিয়ারিও দেন বিএনপি মহাসচিব। সৃষ্টি করেছিলেন মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। কমিউনিটি ক্লিনিকে করোনার গণটিকা কর্মসূচিতে ব্যাপক সাড়া মিলছে। ক্যাম্পেইনের দ্বিতীয় দিনেও কেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। প্রতিদিন প্রতিটি কমিউনিটি ক্লিনিকে ৫০০ জনকে দেয়া হচ্ছে সিনোফার্মের টিকা। রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। রোববার সকাল ৯টা থেকে টিকাদান কার্যক্রম শুরু হলেও ভোর থেকে কমিউনিটি ক্লিনিকগুলোতে ভিড় করতে থাকেন সাধারণ মানুষ। কর্মদিবসেও নানা শ্রেণী পেশার মানুষ আসেন টিকা নিতে।
নিজ এলাকায় করোনার টিকা নিতে পেরে সময় ও অর্থ সাশ্রয় হয়েছে বলে জানান টিকা গ্রহণকারীরা। সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন তারা। একই সঙ্গে এই কার্যক্রম আরো কয়েকদিন বাড়ানো হলে বেশি মানুষ ভ্যাকসিনের আওতায় আসবে বলে জানান তারা। অন্য কোনো ভেজাল হচ্ছে না, সুস্থ হয়েছে একবার সফলভাবে। আইসাতে দেশে ভালো হয়েছে, দূরে যেতে হচ্ছে না। কোটি টাকা দেন তাও করতে পারবেন, এটা সরকার যে উদ্যোগ নিচ্ছে আমাদের জন্য ভালো, গরিবদের জন্য খুবই উপকার হচ্ছে। দূরে যাইতে হলো না, আর খুব সুস্থভাবে টিকাটা দিলাম। সদর হসপিটালে যাইতে আমাদের টাকাও লাগে এবং অনেক ঝামেলা হয়। এখানে অনেক সুন্দর পরিবেশে আমাদের এখানে টিকা দিচ্ছে। আমরা কৃষিকাজ করে আমরা দূরে যাওয়া অসুবিধা, এখানে তেলেস বাতাসে দিয়ে গেলাম, আধা ঘন্টা টাইম লাগলো না। টিকা কার্যক্রম সম্পর্কে সবাইকে অবহিত করার জন্য কয়েকদিন আগে থেকেই প্রচারণা চলায় ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানায় স্বাস্থ্য বিভাগ। যেসব এলাকায় এখনো কর্মসূচি চালু হয়নি সেসব এলাকায়ও পর্যায়ক্রমে চালু হবে বলেও জানান কর্মকর্তারা। গত কয়েকদিন যাবৎ কোভিড-19 টিকা সম্বন্ধে জনগণকে বোঝাতে সক্ষম হয়েছি, যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে আজকে সকাল থেকে প্রচুর টিকা গ্রহীতার সংখ্যার আগমন হতেছে এবং আমরা শান্তিপূর্ণ এবং সফলভাবে টিকা কার্যক্রম পরিচালনা করতেছি। 6 নভেম্বর থেকে শুরু হওয়া এই গণটিকা ক্যাম্পেইন আগামী 12 নভেম্বর পর্যন্ত চলবে। আহসানুল করিম, সময় সংবাদ। 3 দিন চরম ভোগান্তির পর অবশেষে প্রত্যাহার করা হলো বাস ধর্মঘট। চলবে আজ থেকেই। দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটার প্রতি 38 পয়সা বেড়েছে, আর নগরীতে বাসে উঠলেই যাত্রীদের দিতে হবে 8 টাকা। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর সারা দেশে পরিবহনের ভাড়া বৃদ্ধির বিষয়ে বিআরটিএর সঙ্গে বৈঠকে বসে পরিবহন মালিকরা। বনানীর বিআরটিএ ভবনে বিকেল 4:30 পর্যন্ত সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এরপরই সভা শেষে বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার জানান, দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটার প্রতি 1 টাকা 80 পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া মহানগরীর অভ্যন্তরীণ রুটে 26.5 ভাগ বাড়িয়ে 2 টাকা 15 পয়সা নির্ধারণ করে মন্ত্রণালয়ে প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। আমার মনে হয় এই ভাড়ার মধ্যে তেলের দামের বিষয়টা আসে অনেক। আমরা তেলের দাম সহ যদি ধরি তাহলে সেটা ভাড়া আরও অনেক বাড়ে, কিন্তু আমরা জনগণের কথা বিবেচনা করে আমরা সর্বশেষ জায়গায় যতটুক একবারে না হলে নয় সেই জায়গাটা আমরা মেনে নিয়েছি, সম্মত হয়েছি দেশের জনগণের স্বার্থে। বাসের মালিকদেরকে অনুরোধ করব, আজকে এখন থেকে ধর্মঘট প্রত্যাহার করে দেশের স্বাভাবিক অবস্থা যেন হয়, যোগাযোগ ব্যবস্থা যেন স্বাভাবিক হয়, সব জেলা থেকে যেন বাস চলাচল করা শুরু করে। 2013 সালের কে বেশ ধরে দূরপাল্লার ভাড়া বৃদ্ধি পেয়েছে 27%, ঢাকা মহানগরীর ভাড়া বৃদ্ধি পেয়েছে 26.5%। সিএনজি চালিত যে বাসগুলো আছে সেগুলা এই ভাড়া বৃদ্ধি তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সর্বনিম্ন ভাড়াটা হলো যে আগে ছিল 60 টাকা 5 টাকা, বড় বাসে 7 আর মিনি বাসে 5 টাকা, সেটা আমরা এখন একটা বাস্তবতা নিরিখে 10 টাকা এবং 8 টাকা করেছি। এদিকে পরিবহন ধর্মঘটের তৃতীয় দিনেও চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বাস ট্রাকের পর সারা দেশে বন্ধ রয়েছে লঞ্চ। পরিবহন না থাকায় দীর্ঘ পথ পায়ে হেঁটে কিংবা মোটরসাইকেল, সিএনজি বা রিকশায় বাড়তি ভাড়ায় ভোগান্তি মাথায় নিয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন যাত্রীরা। ধর্মঘট জেনেও সপ্তাহের প্রথম কর্মদিবসে বাধ্য হয়ে জীবিকার তাগিদে রাস্তায় বের হয়ে বিপাকে পড়েছেন সবাই। ডিজেলের দাম বাড়লেও সিএনজি ও পেট্রোলে চলা যানবাহনগুলো সুযোগ পেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছে। আবার অতিরিক্ত ভাড়া দিয়েও যানবাহনের স্বল্পতায় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না অনেকে। চট্টগ্রামে এদিন সড়কে ছিল গণপরিবহন সংকট। নগরীর ভিতরে বিআরটিসির বাস চললেও তাতে উঠতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে যাত্রীদের। চাহিদা বেড়ে যাওয়ায় সিএনজি চালিত অটোরিকশা বা রিকশায় ভাড়া গুনতে হচ্ছে দ্বিগুণ থেকে 3 গুণ। পরিবহন শ্রমিকরা নগরের বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে অন্যান্য যান চলাচলে বাধা দেয় বিপাকে পড়েছেন কর্মমুখী মানুষ। রোডে যে অবস্থা, গাড়িতে পাওয়া যাচ্ছে না, এত কষ্ট করে যাওয়া সম্ভব? এইভাবে হয়রানি করতে থাকলে তো আমাদের চাকরি চলে যাবে। বাস ট্রাকের সঙ্গে বরিশালে বন্ধ আছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার লঞ্চ চলাচল। রোববার ভোর থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় লঞ্চ মালিক সমিতি। এদিকে এই সিদ্ধান্তের খবর না জেনে অনেক যাত্রী ভিড় করেছেন বরিশাল নদী বন্দরে। বিভিন্ন জায়গা থেকে ঝুঁকি নিয়ে ট্রলারে করে বরিশাল নদী বন্দরে আসেন যাত্রীরা। গন্তব্যে যেতে না পেরে দুর্ভোগে পড়েন তারা। ভেঙে ভেঙে যেতে গেলেও
মিনিমাম 1500-2000 টাকা খরচ হবে। সারা রাত হাঁটে আসতে হয়েছে অনেক কষ্ট করে, তারপর আসি নিজের লঞ্চ বন্ধ, সমস্ত বাস স্টেশন সবকিছু বন্ধ। সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কিংবা অভ্যন্তরীণ রুটে কোনো বাস ছেড়ে যায়নি। এতে শ্রমিকদের পাশাপাশি পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের রোজগারে ধস নেমে এসেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। দ্রুত সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন তারা। আমরা এই কষ্ট আর সহ্য করতে পারছি না। আলোচনা করে শেষ না করে তাহলে আমরা না খেয়ে মরা ছাড়া আমাদের উপায় নাই। সারা দেশের মতো রাজশাহীতেও বেসরকারি বাস, মিনি বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী সহ সাধারণ মানুষ ও দূরপাল্লা যাত্রীরা। খুব ভোগান্তি পোহাতে হয়েছে, ডবল ভাড়া দিতে হয়েছে। সরকার যাতে আমাদের এই সমস্যাটা তাড়াতাড়ি সমাধান করেন। এছাড়া হবিগঞ্জ, জামালপুর, গাজীপুর, মাগুরা ও খুলনাতেও পরিবহন শ্রমিকদের ধর্মঘটে বিপাকে সাধারণ মানুষ। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি প্রত্যাহার অথবা পরিবহনের ভাড়া বৃদ্ধি না হলে এই ধর্মঘট চলবে বলে জানিয়েছেন শ্রমিকরা। সাদিয়া আফরিন, সময় সংবাদ। ডিসেম্বর থেকে পানির দাম বাড়াতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসা। এক্ষেত্রে আবাসিক প্রতি ইউনিটে ৬২ পয়সা এবং বাণিজ্যিক গ্রাহকদের ১ টাকা ৫২ পয়সা বাড়তি গুনতে হবে। এতে ক্ষুব্ধ গ্রাহকরা। কর্তৃপক্ষের দাবি, পানির উৎপাদন খরচ এবং সংস্থার ব্যয় নির্বাহের জন্য দাম বাড়ানো হয়েছে। ক্যাব বলছে সিস্টেম লস কমিয়ে সেবার মান বাড়ানো উচিত সংস্থাটির। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। প্রায় ৬০ লাখ বাসিন্দার বন্দরনগরী চট্টগ্রামে প্রতিদিন পানির চাহিদা ৪৫ থেকে ৫০ কোটি লিটার। গ্রীষ্মকালে তা ৫৫ কোটি লিটারে ছাড়িয়ে যায়। বিশাল এই চাহিদা চট্টগ্রাম ওয়াসা পূরণ করে বিভিন্ন প্রকল্প থেকে উৎপাদিত পানি এবং ডিপ টিউবওয়েলের মাধ্যমে। এই জন্য আবাসিক গ্রাহকদের প্রতি ইউনিটে ১২ টাকা ৪০ পয়সা এবং অনাবাসিকে ৩০ টাকা ৩০ পয়সা ব্যয় করতে হয়। তবে আগামী ডিসেম্বর থেকে আবাসিক ইউনিটে ৬২ পয়সা এবং অনাবাসিকে ১ টাকা ৫২ পয়সা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। যে বিলটা এখন হয় প্রতি হাজারে ৬০ পয়সার মতো বাড়বে ডোমেস্টিক, আর ইয়েতে কমার্শিয়াল বাড়বে একটু বেশি। তেল গ্যাসের পর পানির এই বাড়তি দামে ক্ষুব্ধ গ্রাহকরা। যেরকম আছে এইরকম তো এমনি বেশি, আরো বাড়ালে তো আমরা এখানে বাসা ভাড়া করে থাকতে পারবো না। আমরা যারা ভাড়াটিয়া আছে জমিদার অটোমেটিক আমাদের বাসা ভাড়া বাড়াই দিবে। গ্যাস বিলও বাড়তি, পানির বিলও বাড়তি যদি হয় তাহলে তো মানুষের কষ্ট হবে। আর ক্যাব বলছে ওয়াসার সিস্টেম লস কমিয়ে খরচ কমানোর পাশাপাশি পানি সরবরাহ ও সেবার মান বাড়ানো উচিত। ওয়াসাতে সিস্টেম লসের পরিমাণ কিন্তু 30%-এর উপরে। যদি 30%-এর উপরে যদি তার সিস্টেম লস থাকে তাহলে এখানে যে ব্যবস্থাপনার মান ভালো সেটা কিন্তু আপনি বলতে পারবেন। এর আগে ২০১৯ সালে পানির দাম ৬০% বাড়িয়ে মন্ত্রণালয়ে সুপারিশ পাঠায় ওয়াসা, কিন্তু মন্ত্রণালয় তাতে রাজি না হওয়ায় গত বছরের ১ মার্চ দ্বিতীয় দফা পানির দাম পুনর্নির্ধারণ করে সংস্থাটি। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।